যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন 27 বছরের জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির। তার খোঁজে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। ছিল ঘর বাঁধার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই শেষ হয়ে গেল জামিল বৃষ্টি গল্প। দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং তার সাথেই নিখোঁজ ছিল তার সহপাঠী বৃষ্টি। নিখোঁজের 7 দিন পর জামিলের দেহের কিছু টুকরো পাওয়া গেলেও পাওয়া যায়নি বৃষ্টিকে। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ, আপনি ইতিমধ্যে হয়তো সম্পূর্ণটাই জেনে গেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু খুবই উদ্গ্রীব হয়ে আছে এই যে যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুইজন ব্যক্তি জামিল এবং বৃষ্টি, ওদের সম্পর্কে পুরোপুরি ঘটনাটি জানতে। তো আপনার কাছে প্রাথমিকভাবে কি তথ্য আছে? ধন্যবাদ আকি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আজকে আমরা আপনাদের যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি বাংলাদেশ তথা বিশ্বেই সম্প্রতি সময়ে একটি আলোচিত ঘটনা। আর সেটি হলো বাংলাদেশি দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা, যেটি ইউএসএফ নামে পরিচিত, সেখানে গিয়েছিল উচ্চ শিক্ষা অর্জন করতে, কিন্তু হঠাৎ করেই তারা নিখোঁজ হন। পরবর্তীতে তাদের একজনকে পাওয়া গেলেও জীবিত অবস্থায় পাওয়া যায়নি। বীভৎস এবং তার মরদেহের টুকরো একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ, এবং তাদের এই যে নিখোঁজ এবং পরবর্তীতে তাদেরকে যে অবস্থায় পাওয়া গেছে এবং সর্বশেষ নিয়ে আজকে আপনাদের জানাবো। এই যে নিখোঁজ জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি। জামিল লিমন ইউএসএফ এ ভর্তি হয়েছিল গত 24-এর শরৎকালীন যে ভর্তি সেশন থাকে সে সময়, এবং সে ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। জামিল লিমন যে বাসায় থাকতেন সে বাসাতেই তার একজন রুমমেট ছিল যার নাম হিশাম আবু জরবে। সেও ইউএসএফ এর প্রাক্তন ছাত্র ছিল, অর্থাৎ আমরা যতটুকু জেনেছি এই যে হিশাম, সে 2021 থেকে 23 সাল পর্যন্ত ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক করার জন্য ইউএসএফ পড়াশোনা করছিল, এবং 23 সালের পর কিন্তু সে পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। এবং সে যেহেতু ইউএসএফ এর প্রাক্তন ছাত্র, সেই হিসাবেই জামিল লিমন কিন্তু তার সাথে সে বাসায় ওঠে এবং তারা বসবাস করছিল। এরপর আরেকজন বাংলাদেশি যে নাহিদা বৃষ্টি নিখোঁজ হয়, তার বিষয়ে আমরা জানতে পারি সে ইউএসএফ এ ভর্তি হয়েছিল গত বছর, অর্থাৎ 2025 সালে, এবং সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছিল একই বিশ্ববিদ্যালয়ে। এবং একই দেশের হওয়ার সুবাদে এই যে জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, তারা কিন্তু একে অপরের সাথে পরিচিত হয় এবং পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, জামিল লিমনের যে বড় ভাই, উনি আমাদেরকে বলেছেন জামিল লিমনের সাথে সবসময় তার কথাবার্তা হতো, এবং এই নাহিদা বৃষ্টি সম্পর্কে জামিল লিমন তার ভাইকে যেটি জানিয়েছিল যে সে এই মেয়েটিকে বিয়ে করতে চায়, কারণ হচ্ছে এই মেয়েটি খুবই ভালো এবং ভদ্র, এবং সে খুব ভালো গান করে এবং রান্নাও করে। তার মানে যে তাদের দুজনের মধ্যে এক ধরনের প্রেমের সম্পর্ক ছিল আমরা বলতে পারি, এবং সেই সুবাদেই কিন্তু সে তার বড় ভাইকে জানিয়েছিল এবং তার প্রশংসনীয় আলোচনাই করেছে। হ্যাঁ, আমরা এটি ধারণা করতে পারি যে এই যে তাদের বন্ধুত্বের সম্পর্ক, এটি কিন্তু শেষ দিকে প্রেমের সম্পর্কের রূপ নিয়েছিল। কারণ হচ্ছে যে জামিল লিমন তার বড় ভাইকে যেটি জানিয়েছিল যে দেশে ফিরে এই মেয়েটিকে সে বিয়ে করতে চায়। এবং কিছু সূত্র থেকে আমরা জানতে পারি এই যে জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি, তারা কিন্তু একসাথেই বসবাস করা শুরু করেছিল। তো এই যে নিখোঁজের ঘটনা, সেই ঘটনাটি ঘটে হচ্ছে 17 এপ্রিল, অর্থাৎ 16 এপ্রিল তাদেরকে কিন্তু ক্যাম্পাসে দেখেছে, এবং তাদের যে সহপাঠীরা তারা যেটি জানিয়েছে তাদের নিজ নিজ ডিপার্টমেন্টে তাদের কিন্তু দেখা গেছে। কিন্তু 17 তারিখ থেকে যখন তাদের পারিবারিক যে বন্ধু তাদের একজন তাদের যখন খোঁজ করছিল, তখন তাকে না পেয়ে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে পুলিশ আছে তাদেরকে ইনফর্ম করে, এবং পরবর্তীতে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের পুলিশ তাদের সম্ভাব্য সকল জায়গায় যখন তাদের খোঁজ করেও পায়নি, তখন কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে যায়, এবং তারা পরবর্তীতে হিলসবরো কাউন্টি শেরিফস অফিসে বিষয়টি জানায়। পরবর্তীতে শেরিফস অফিস তাদের তৎপরতা চালায়, এবং তৎপরতার অংশ হিসেবে জামিল লিমন এবং বৃষ্টি যে বাসায় বসবাস করত সে বাসায় গিয়ে তল্লাশি চালায়, এবং তারা দেখতে পারে
তাদের যে রুমমেট এই যে হিসাম, সে বাসাতেই অবস্থান করছে এবং তার সাথে তারা কথা বলে। প্রথম 2 দিন এই যে হিসাম, তারা শেরিফ অফিসের যে অফিসাররা আছে তাদের সাথে কিন্তু কোঅপারেশন করেছে, মানে হচ্ছে তাদের তদন্তে কিন্তু সে সহযোগিতা করেছে। কিন্তু তৃতীয় দিনের মতো যখন তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, তখন কিন্তু তার আচরণে খুব ভিন্নতা লক্ষ্য করে এবং সে কিন্তু তাদেরকে সহযোগিতা করছিল না। এরপর থেকেই শেরিফ অফিসের যে অফিসার তারা হচ্ছে তাকে সন্দেহ করা শুরু করে এবং তারা যে তাকে সন্দেহ করছে এটা কিন্তু হিসাম বুঝে ফেলে এবং এটি বুঝে ফেলে সে কিন্তু আত্মগোপন করে। পরবর্তীতে স্থানীয় পুলিশদের সন্দেহ তার প্রতি আরো বেড়ে যায়। এরপর শেরিফ অফিসাররা হিসাম এবং জামিলের যে বাসা, সে বাসা খুব ভালোভাবে তল্লাশি করে এবং দেখতে পায় যে প্রচুর রক্ত সেখানে পড়ে আছে এবং সেখানে তারা আলামত সংগ্রহ করে। এখান থেকে শেরিফ অফিসের যে অফিসার তারা ধারণা করে জামিল এবং বৃষ্টি তাদের সাথে খারাপ কিছু হয়েছে এবং এই খারাপ কিছু হওয়ার পেছনে এই যে হিসাম তার হাত রয়েছে। তখন তারা সে বাড়ি থেকে বিভিন্ন আলামত এবং রক্তের ডিএনএ এগুলো কিন্তু সংগ্রহ করে পরীক্ষায় পাঠিয়ে দেয় এবং হিসামকে খুঁজতে থাকে। হিসামের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারে এই হিসামও ইউএসএফ এর প্রাক্তন ছাত্র এবং সেই বিশ্ববিদ্যালয় থেকে তার বিষয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ এবং সেই প্রেক্ষিতেই তাদের যে পারিবারিক বাড়ি সেখানে পুলিশ অভিযান চালায় এবং সেখানে গিয়ে পুলিশ দেখতে পারে হিসাম সেই বাড়িতে নিজেকে অবরুদ্ধ করে রেখেছে। তখন পুলিশ আমেরিকান আইন অনুযায়ী সোয়াত এবং উদ্ধারকারী বিভিন্ন প্রশাসনিক টিম নিয়ে অভিযান চালায় এবং পরবর্তীতে যখন ঘোষণা করা হয় তাকে বাড়ি থেকে বের হয়ে আসতে, তখন কিন্তু আমরা তাকে দেখেছি নাটকীয়ভাবে তাকে আত্মসমর্পণ করতে, যে সে একটি টাওয়েল পরে খালি গায়ে কিন্তু বের হয়ে আসে এবং পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আচ্ছা, এই যে এই হিসাম সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? হিসাম সম্পর্কে আগেই বলেছিলাম যে সে ইউএসএফ এর প্রাক্তন ছাত্র এবং পরবর্তীতে সে কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়েছিল এবং সে ভাড়া বাসায় থাকতো। এবং এর আগে আরেকটি চাঞ্চল্যকর তথ্য আমরা পাই, সেটি হচ্ছে এই যে হিসাম যে বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে সেই বাসা কিন্তু তার পারিবারিক বাসা, অর্থাৎ তার বড় ভাই এবং তাদের যে বাবা মার পরিবার সেখানে কিন্তু বসবাস করত। এবং এই যে হিসাম তার কিন্তু সে বাড়িতে যাওয়া নিষিদ্ধ ছিল এবং এটা আইনগতভাবে। এর মানে হচ্ছে যে গত কিছুদিন আগে তার বড় ভাই এবং তার বাবা মা তাদের সাথেও সে একটি হিংসাত্মক কর্মকাণ্ড করেছিল। এর কারণে আমেরিকান আদালত তাকে বেশ কিছুদিন সেই বাড়িতে যাওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সেই নিষিদ্ধের ঘোষণা কিছুদিন আগে শেষ হলেও পরবর্তীতে তার বড় ভাই কিন্তু আবার আবেদন করেছিল তার বিষয়ে যেন সে এই বাড়িতে আসতে না পারে। তবুও সে কিন্তু এই ঘটনার পর সে বাসাতেই গিয়ে আশ্রয় নেয় এবং তাদের সবাইকে অবরুদ্ধ করে সে নিজেও অবরুদ্ধ থাকে। পরবর্তীতে পুলিশ তাকে নাটকীয়ভাবে আমরা দেখেছি যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে গ্রেপ্তারের পর পুলিশ অধিক জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে সে একসময় স্বীকার করে যে সেই জামিল লিমনকে করেছে এবং তার টুকরো টুকরো করে টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের উপর থেকে টুকরো করে ফেলে দেয়। পরবর্তীতে পুলিশ সেখান থেকে এই যে জামিল লিমন তার খণ্ডিত অংশ কিন্তু উদ্ধার করেছে। আচ্ছা, এই যে জামিল লিমনের যে দেহের অংশটি পাওয়া গেল, তো সাথে কি বৃষ্টির কোনো কিছু জানা গেছে কিনা বা বৃষ্টিকে পাওয়া গেছে কিনা? এখানে স্পষ্টভাবে হিসাম কিন্তু বৃষ্টির বিষয়ে এখনো কিছু বলেনি। তবে বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান গতকাল শনিবার একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যেখানে উনি লিখেছেন, আমার বোন আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে যখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি তখন উনি জানান যে ফ্লোরিডা পুলিশ হিসাম এবং জামিলের ঘর থেকে যে রক্তের স্যাম্পল নিয়েছিল সেই স্যাম্পলে বৃষ্টির ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে, যার কারণে তারা সন্দেহ করছে বৃষ্টিকেও একইভাবে হয়েছে। তো বর্তমানে এই ঘটনাটি এখন কোন পর্যায়ে আছে? সর্বশেষ আমরা ফ্লোরিডা পুলিশের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে হিসাম তাকে অধিক জিজ্ঞাসাবাদ চলছে এবং যে নিখোঁজ বৃষ্টি তার সন্ধান এখনো চলমান আছে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আমরা কথা বলে জানতে পারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই শিকার জামিল লিমন তার বিষয়টা নিশ্চিত হলেও নাহিদা বৃষ্টির বিষয়টা কিন্তু এখনো নিশ্চিত নয় এবং তারা আশা করছে নাহিদা বৃষ্টিকে খুঁজে পাওয়া যাবে। এবং এই বিষয়ে তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে পুলিশকে এবং জামিল এবং বৃষ্টির পরিবারকে সর্বাত্মকভাবে সহায়তা করে যাবে। এবং বাংলাদেশে তাদের পরিবারের সাথে আমরা যখন কথা বলি তখন জানতে পারি এই যে জামিল লিমন সে কিন্তু থিসিস করছিল, মানে তার পড়াশোনা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যেত এবং সে ফিরে এসে দেশে শিক্ষকতা পেশাকে বেছে নেওয়ার কথা বলেছিল তার বড় ভাইকে। এবং পুরো গ্রাম এখন কিন্তু শোকের ছায়া এবং পুরো গ্রামে কিন্তু এখন এই যে আকস্মিক শিকার জামিল লিমন তার জন্য আক্ষেপ করে আছে। এবং বৃষ্টির পরিবারও
একইভাবে ভেঙে পড়েছে। ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এই যে আমাদের দেশের দুটি নক্ষত্র বলতে পারি, যারা আরো উচ্চতর ডিগ্রির জন্য দেশের বাইরে গিয়েছিল এবং তারা কিন্তু দেশের বাইরে সেটেল হওয়ার স্বপ্ন দেখেনি। তারা চেয়েছিল দেশে চলে আসবে, দেশে এসে শিক্ষাগত পেশাটাকে বেছে নেবে এবং বাংলাদেশে এসে তারা বিয়ে করবে, সংসার করবে, দেশের জন্য কিছু করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দেখুন আজ তারা বিয়ের স্বপ্ন রয়ে গেল এবং তাদের যে গল্প সেটি কিন্তু একবারে শেষ হয়ে গেল। তো এই বিষয়ে পরবর্তীতে বৃষ্টির কোনো সন্ধান মেলে কিনা বা কি হয় সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।